হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড প্রব এমবিবিএস স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। আজকের ভিডিওটা মেনলি থাকবে যারা নিট 2028 দিতে চলেছো তাদের জন্য, যারা মানে এখন ক্লাস 11-এ পড়ছো। ফার্স্ট অফ অল বলি যে মাধ্যমিকের রেজাল্ট কোনো ডিপেন্ড করে না তোমার নিটের সিলেকশন নিয়ে, কোনো রকম কোনো যায় আসে না। তুমি যদি 50% পেয়ে থাকো বা 50%-এর ওপরে পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি নিট কোয়ালিফাই করতে পারবে, মানে অ্যাটেম্পট দিতে পারবে। তো আমার মতে যারা কলেজে, মানে কলেজ নয় স্কুলে যারা সায়েন্স পাচ্ছ, মানে যত নম্বরে 60%, 65, আমার মনে হয় সবারই নিটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। যদি তোমার ড্রিমস থেকে থাকে নিট, তাহলে তুমি অবশ্যই নিটের জন্য প্রিপারেশন নিতে পারো। এখানে নাম্বার জাস্ট এ নাম্বার, এখানে তোমার নাম্বারটা তোমার ফিউচার ডিসাইড করবে না, কারণ আমরা মাধ্যমিকের সময় অনেক ছোট থাকি, অনেক সময় মানে ভুলবশত হয়তো কম নাম্বার চলে আসতে পারে মাধ্যমিকে, বাট ইটস ওকে। মাধ্যমিকের রেজাল্ট কোনো ডিপেন্ড করে না। তুমি মানে সায়েন্স পেলেই তুমি তোমার নিটের প্রিপারেশন স্টার্ট করতে পারো। আমি যে পয়েন্টগুলো বলবো বা যেগুলো বলবো তোমাদেরকে, এনসিআরটি ক্লাস রেগুলার কিভাবে প্র্যাকটিস করবে, মক টেস্ট ব্লাইন্ডলি ফলো করো। ক্লাস 11 থেকে তোমার প্রিপারেশন একদম ঠিকঠাক ভাবে যদি তুমি ধরে রাখতে পারো, কিন্তু তোমার প্রথম অ্যাটেম্পটেই সিলেকশন হতে পারে। ফার্স্ট আসছে ক্লাস। তুমি স্কুলে ক্লাস করলে, তুমি কোচিং এ ক্লাস করলে, প্রথমে স্কুলে ধরে নিলাম 6 ঘন্টা তোমার ক্লাস হয়, তুমি 6 ঘন্টা ক্লাস করলে, বাকি যে 6 ঘন্টা আছে সেটা তোমাকে কাজে লাগাতে হবে এবং প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে হবে, যেন একটা প্রোডাক্টিভ বেরিয়ে আসে তোমার ক্ষেত্রে। ক্লাস করলে স্কুলে 6 ঘন্টা, আর স্কুলে মানে এভাবে নিও না যে স্কুলের ক্লাস কোনো ব্যাপার না, কিছু না, আমি টিউশনে ভালো পড়াই না। স্কুল তোমাকে যেতে হবে, স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে হবে, স্কুলের ক্লাস করতে হবে, কারণ স্কুলে তোমাকে বেঙ্গলিতে পড়াবে, তো ওটা কিন্তু মাস্ট। ওটা কিন্তু তোমাকে বেঙ্গলি শেখাতে সাহায্য করবে, যে কিভাবে কোশ্চেন লিখবো বা কিভাবে কি করবো, ওটা কিন্তু তোমাকে করতেই হবে। দেন আসছি, তুমি প্রত্যেকদিন টার্গেট বানাবে বা তোমার একটা রুটিন বানাও, যেখানে তুমি লিখবে আজকে আমি ফিজিক্স আর জুলজি পড়বো, কালকে কেমিস্ট্রি আর বোটানি পড়বো, একটা রুটিন বানাও। দেন তুমি তোমার ক্লাস অ্যাটেন্ড করো, আজকে ফিজিক্সের একটা লেকচার করো, আজকে বটানির একটা লেকচার করো, কালকে কেমিস্ট্রির একটা করবো, জুলজির একটা করবো। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু একবার সিলেবাসটা দেখে নেওয়া উচিত, যেহেতু মানে 10 থেকে হঠাৎ করে 11-এ এত মানে এত সিলেবাস, এত কিছু, একটু মাথা খারাপ হয়ে যায়। তাই প্রথমে বলবো আগে সিলেবাসটা দেখে নাও, যে ফিজিক্সে কি কি কিরকম সিলেবাস, জাস্ট দেখে নাও, চোখ বুলিয়ে নাও। আচ্ছা এরকম এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আছে, এরকম চ্যাপ্টার আছে, জাস্ট চোখ বুলিয়ে নাও। সবের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখে নাও, আচ্ছা ফিজিক্যাল, এরকম অর্গানিক, ইনঅর্গানিক, গুলো আস্তে আস্তে জেনে যাবে, বাট একবার দেখে নাও যে কিরকম ব্যাপার আছে। বায়োলজি তো ঠিক আছে, বায়োলজি করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি একবার দেখে নাও তোমরা। ফিজিক্সে তুমি টাইম বার করলে, ফিজিক্সে তুমি ক্লাস করলে, ক্লাস অ্যাটেন্ড করলে, ক্লাসে কিন্তু তোমাকে মনে রাখো যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যেখানেই পড়ো, যাই করো, তোমার মাথায় সবসময় একটা জিনিস ঘুরবে যে আমি বি ফোকাস। ক্লাসে যদি স্যার 45 মিনিট পড়ান বা 1 ঘন্টা পড়ান, আমি ফোকাস সহ স্যারের কাছেই থাকবো, স্যারের কথাই শুনবো, একটা কথাও যেন মিস না হয়। এটা অল টাইম তোমার মাথায় ঘোরা উচিত যে আমাকে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে, তোমার ক্লাসে যে কোশ্চেনগুলো স্যার করাবেন সেগুলো তুমি নোট করে নেবে, অবশ্যই ফর্মুলা নোট করে নেবে। আর যদি ফর্মুলা নাও নোট করায়, তাহলে তুমি তোমার মানে বাড়িতে এসে বই দেখে ফর্মুলাগুলো নিজে খাতায় নোট করবে, যে কি কি ফর্মুলা আজকে স্যার ক্লাসে বললেন সেগুলো নিজে থেকে খাতায় নোট করবে। এই খাতাগুলো কিন্তু তোমাকে লাস্ট টাইমে সাহায্য করবে কিন্তু তোমার নিটের আগে প্র্যাকটিস করতে। তো খাতা খুব সুন্দর করে বানাও, খুব সুন্দর করে রেডি করে রাখো, যাতে পরে কোনো রকম কোনো প্রবলেম না হয়। দেন তোমার স্যার নিশ্চয়ই কোশ্চেন করতে দেবেন, যে পরের দিন এই কোশ্চেনগুলো করে আসবি, এরকম টাইপের। তো তুমি রীতিমতো কোশ্চেন করবে। এবার যখন তুমি সেলফ স্টাডি করবে তখন কি করবে? সেলফ স্টাডির সময় তুমি কি করবে? তোমাকে কিন্তু তখন মেইন ফোকাস রাখতে হবে কোশ্চেন প্র্যাকটিস আর তোমার ফর্মুলা। তুমি ফর্মুলাগুলো ভালো করে লিখতে থাকবে, তুমি যেগুলো আজকে পড়িয়েছে সেগুলো তুমি এসেই মানে না দেখে, নো টাইম ওয়েস্ট, আসলে ক্লাস থেকে আসার পরে তুমি স্টার্ট করে দিলে ওগুলোকে লিখতে। মাল্টিপাল টাইমস কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে তুমি যত প্র্যাকটিস করবে, যত, ট্রাস্ট মি, আমি আমার টাইমে মানে অর্গানিক ফিজিক্স কেমিস্ট্রি প্রচুর লিখে প্র্যাকটিস করেছি। যত লিখে প্র্যাকটিস করবে তত তোমার মাইন্ডের জিনিসটা কিন্তু বেশি থাকবে। তাই আমার মতে যতটা পারবে তুমি তোমার লিখে প্র্যাকটিস করো। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে আজকে এই কথাটা বললাম, লিখে লিখে প্র্যাকটিস করো। আর 11 থেকে আমাদের স্যারই অ্যাকচুয়ালি আমাকে এটা বলেছিলেন, লিখে লিখে প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে। তো আমি কিন্তু লিখে লিখেই প্র্যাকটিস করতাম মেনলি। প্র্যাকটিস করলে তারপরে স্যার যে কোশ্চেনটা করতে দিয়েছে ওটা অবশ্যই করে নাও। করে নেওয়ার পর তোমার কাজ হবে যে পিওয়াইকিউ গুলো একবার দেখে নেওয়া, বা ছাড়ো পিওয়াইকিউ দেখতে হবে না, কারণ তোমার এখনো চ্যাপ্টার শেষ হয়নি, জাস্ট শুরু করেছো। তুমি কি করবে? তুমি এনসিআরটিটা একবার দেখে নেবে। এনসিআরটিতে আচ্ছা এগুলো আজকে স্যার পড়িয়েছে, যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ায় মানে বাংলাতে পড়ায়, তখন তুমি ইংলিশ এনসিআরটিটা একবার জাস্ট রিড করে নেবে। প্রথম প্রথম একটু প্রবলেম হবে ইংলিশে, কিন্তু ট্রাস্ট মি লাস্টের দিকে তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না ইংলিশ নিয়ে। একবার যদি ইংলিশ কোশ্চেন তুমি সলভ করতে শুরু করো, তারপরে তুমি তোমার এনসিআরটিটা দাগ দিয়ে দিলে। আর অবশ্যই দেখে নেবে যে আজকে স্যার এনসিআরটির এই কোশ্চেনটা করাননি। তুমি যেহেতু ফর্মুলা জানো, তোমার কনসেপ্ট ক্লিয়ার, মাল্টিপাল টাইম প্র্যাকটিস হয়ে গেছে বাড়িতে, তুমি নিজে ওটা সলভ করতে বসবে। একটা রাফ পেজ নিয়ে ওটা মানে অ্যান্সারটা চাপা দিয়ে তুমি তোমার নিজে সলভ করতে বসবে। এটা তোমার নিজের দায়িত্বে কিন্তু। ফিজিক্স আর কেমিস্ট্রি বোধের ক্ষেত্রে তোমাকে এরকম করেই কিন্তু চালিয়ে যেতে হবে। এনসিআরটি আর তোমার ক্লাস, তোমার শিডিউল সবকিছু এভাবেই চালিয়ে যেতে হবে।
বায়োলজি মেইন প্রবলেম করে, কারণ বায়োলজি আমাদেরকে মানে বড় বড় নোটস লিখতে হয়, ক্লাসেও আমাদের কোচিংও বড় বড় নোটস লেখায়। বায়োলজির ক্ষেত্রে আমরা কি করব? বায়োলজিও কিন্তু সেম, আমি তোমাদেরকে বলছি বায়োলজির ক্ষেত্রেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার একদম খুবই দরকার, মানে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতেই হবে বায়োলজির ক্ষেত্রে। বায়োলজি কোনো রাট্টা মারা মুখস্থ করার জিনিস না, এটা করেও মানে ভুল ভেবো না, কারণ বায়োলজিও কনসেপ্ট না, পুরো কনসেপ্টটাই তোমাকে বায়োলজির জানতে হবে, তবেই তুমি সেই জিনিসটা পারবে। তো বায়োলজি তুমি সেম কনসেপ্ট ক্লিয়ার করবে। বায়োলজি তোমার যদি বাংলায় পড়ায়, বা আমি জানি না নিটের জন্য যদি তুমি পড়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে ইংলিশ এনসিআরটি দেখেই পড়ানো হয়। আমার মতে তুমি এখন ইংলিশ এনসিআরটি দেখেই বায়োলজি পড়ো, প্রথম প্রথম প্রবলেম হোক কোনো ব্যাপার না। যখন তোমার বোর্ড এক্সাম আসবে, 11-এর ফাইনাল এক্সাম, যখন তোমাকে লং লং কোশ্চেন লিখতে হবে, তখন তুমি কি করবে? তখন তুমি 2-3 মাস আগে থেকে বাংলায় লেখা প্র্যাকটিস করবে। কিন্তু এখন আমার মতে এটা করা উচিত যে তোমাকে নিটের প্রতি বেশি ফোকাস করা উচিত। দেখো সিলেবাস কিন্তু ম্যাক্সিমাম মানে একই, দুটো সিলেবাসই একই, শুধু বাংলা আর ইংরেজির পার্থক্য। আমার মতেও সেম, তুমি বায়োলজির ক্ষেত্রে নোটস বানাবে, জুলজি বোটানির ক্ষেত্রে নোটস বানাবে, নোটসটা মাল্টিপল টাইমস প্র্যাকটিস করবে, ক্লাসে কোশ্চেন সলভ করবে, এনসিআরটিতে আসবে, এনসিআরটি মার্ক করবে, আচ্ছা আজকে ইংলিশ এনসিআরটিতে এগুলো পড়িয়েছে এরকম। আর যদি পারো সাইমালটেনিয়াসলি তুমি বাংলাটাও একটু আধটু পড়তে শুরু করবে, জাস্ট মার্ক করে রেখে দাও, কোনো বেশি চাপ নেওয়ার দরকার নেই। তোমার মেন ফোকাস থাকবে এখন ইংলিশ এনসিআরটি। এক্সামের 2-3 মাস আগে থেকে তুমি তখন বাংলা লেখা প্র্যাকটিস করবে। একবার যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বাংলা ইংরেজি এখানে কোনো যায় আসে না, কোনো প্রবলেম হবে না, ট্রাস্ট মি, আমাকে ট্রাস্ট করে একবার দেখো। দেন আসি মক টেস্ট। দিদি মক টেস্ট কি করব? দেখো মক টেস্ট তোমরা দেওয়ার আগে তোমাদের এটা জানা উচিত যে নিট এক্সামটা কিভাবে হয়, মানে কত মার্কসের হয়, কি হয়, নেগেটিভ মার্কিং কি করে হয়, কত নাম্বারের, এগুলো আগে বিস্তারিত জেনে নাও। যে 4 মার্কসের হয়, নেগেটিভ মার্কিং -1 হয়, এরকম করে আগে জেনে নাও তুমি, মানে এক্সাম প্যাটার্নটা জেনে নাও। তারপরে তুমি মক টেস্ট দেওয়া স্টার্ট করবে, যখন তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, বা ছাড়ো একটা চ্যাপ্টার নয়, তোমার দুটো তিনটে চ্যাপ্টার একসাথে শেষ হয়ে গেল, তারপরে তোমাকে মক টেস্ট কিন্তু দিতেই হবে। আমি একটা চ্যাপ্টার ক্ষেত্রে বললাম যে ঠিক আছে দিতে হবে না, কিন্তু মক টেস্ট কিন্তু 2-3টে চ্যাপ্টার হয়ে গেলে দিতেই হবে, কারণ ওটা থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি কিছু শিখতে পেরেছি। মানে ওই নাম্বারটাই ডিপেন্ড করবে যে তুমি কিছু শিখেছো না কিচ্ছু শেখোনি, তোমার পুরো জিরো। তো মক টেস্টের আগে তুমি প্যাটার্নটা জেনে নেবে, তারপরে ওভার কনফিডেন্সের সাথে তুমি মক টেস্ট মানে দেবে না যে হ্যাঁ আমি তো বাড়িতে মক টেস্ট দিচ্ছি, বা এটা তো নিট এক্সাম না, ওভার কনফিডেন্স আছে একটা তুক্কা লাগিয়ে দিই না। এটা তোমাকে প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে যে আমি কোনো রকম কোনো তুক্কা মারবো না, আমি আমার মানে যেটা কনফিডেন্স থাকবে আমি সেটাই দেবো। এটা তোমার নিট এক্সাম না যে তুমি তুক্কা লাগিয়ে পাস করে যাবে। তুমি বেশি মার্কস পেয়ে কি বা করবে এখানে, তাই না? এখানে বেশি মার্কস পেয়ে কোনো লাভ নেই। তো তুমি যে যতটুকু জানো ততটুকু লেখো, ততটুকু নাম্বার আনো, কি ভুল হচ্ছে অ্যানালাইসিস করো। 11 থেকে মক টেস্ট দেওয়া শুরু করো, অ্যানালাইসিস করো। আমার অ্যানালাইসিসের একটা ভিডিও আছে মক টেস্টের। আর অনলাইন অফলাইন তুমি যেখানে ইচ্ছা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট কিন্তু তুমি যদি কোনো মানে ব্যাচ কেনো, ব্যাচের মধ্যেই মক টেস্ট থাকে, সেখানে ইনক্লুডেড থাকে যে এখানে মক টেস্ট হবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ব্যাচের মধ্যেই থাকে। আর যদি তুমি অফলাইনে পড়ো, অফলাইন সেন্টারে অনেক মক টেস্ট নেওয়া হয়, কোনো চিন্তা নেই মক টেস্ট নিয়ে। তো তুমি তোমার এভাবে কিন্তু চালিয়ে যাও। তুমি যদি কনসিস্টেন্সি সহ এভাবে তুমি তোমার চালিয়ে যাও, তাহলে কিন্তু তোমার 11টা খুব ভালো করে কমপ্লিট হবে। আর কিন্তু তোমার মানে এক চান্সে আর কি সিলেক্ট হওয়ার চান্স খুব বেড়ে যাবে। তো আমার মতে যারা 11-এ আছো, যারা বি ফোকাস হয়ে পড়তে শুরু করো, এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে, এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হলে রেগুলার পড়ে যেতে হবে, অনেক পড়তে হবে, নাহলে মানে 11টা ওয়েস্ট করলে মানে খুব হয়ে যায়। তারপরে মানলাম, কিন্তু মানে ড্রপ লাগে, ড্রপ ইয়ারে আলাকি স্টোরি হতে মানে হয় আর কি। তো বেস্ট অফ লাক, পড়তে থাকো খুব ভালো করে। আমি যেগুলো বললাম অবশ্যই ফলো করো।